চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করব। সিস্টেমের এনট্রপির পরিবর্তনের সাথে সাথে পরিবেশের এনট্রপির পরিবর্তন কীরকম ঘটে, সেই সঙ্গে কোন একটা প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততার সাথে তার এনট্রপির পরিবর্তনের সম্পর্ক কীরূপ। আরেকটা অংশ নিয়ে আলোচনা করব মুক্ত শক্তি এবং মুক্ত শক্তির সাহায্যে কিভাবে আমরা স্বতঃস্ফূর্ততা ব্যাখ্যা করতে পারি। এই দুটো বিষয় নিয়ে আজকে কথা বলবো। প্রথমে আমরা পরিবেশের এনট্রপির পরিবর্তন নিয়ে একটু দেখে নিই। কোনো একটা প্রক্রিয়া সিস্টেমের এনট্রপির পরিবর্তনের সাথে সাথে পরিবেশের এনট্রপির পরিবর্তন হয় কি না, এই জিনিসটা আমরা একটু দেখে নিব। পরিবেশের এনট্রপির পরিবর্তন, তো আমরা মনে রাখব যে সিস্টেমের সঙ্গে যদি পরিবেশের তাপের আদান প্রদান হয়, তাপের আদান প্রদান হলে পরিবেশেরও এনট্রপির পরিবর্তন কিন্তু হবে। পরিবেশের এনট্রপির পরিবর্তন হয়। বোঝা গেছে? তাহলে সিস্টেমের সাথে পরিবেশের যদি তাপের আদান প্রদান হয়, তাহলে সিস্টেমে যেমন এনট্রপির পরিবর্তন ঘটে, পরিবেশেরও কিন্তু এনট্রপির পরিবর্তন ঘটে। এবার পরিবেশের এনট্রপির পরিবর্তনের ক্ষেত্রে ধরে নেওয়া হয়, আমরা এই জিনিসটা ধরে নিই, ধরে নেওয়া হয় যে কি, এক নম্বর যেটা ধরে নেওয়া হয় সেটা হলো সিস্টেমের তুলনায় পরিবেশটা বৃহৎ, এই জিনিসটা আমরা ধরে নিই। বোঝা গেছে? আমরা যখন এটা বিবেচনা করব পরিবেশের এনট্রপির পরিবর্তন, তখন আমরা এই জিনিসটা ধরে নেব। কি ধরে নেওয়া হয়? যে সিস্টেমের তুলনায় পরিবেশটা বৃহৎ, এক নম্বর। দু নম্বর যেটা ধরে নেওয়া হয় সেটা হলো পরিবেশ স্থির উষ্ণতার তাপ আধার, এই জিনিসটা আমরা ধরে নিই। একটা তাপ আধার হিসাবে কাজ করে স্থির উষ্ণতা। সেই সঙ্গে আমরা আরও জিনিস ধরে নিই, সেটা হলো তাপের আদান প্রদানে সিস্টেম সাথে পরিবেশের তাপের আদান প্রদানে পরিবেশের উষ্ণতা ও চাপ স্থির থাকে, এই জিনিসটা আমরা ধরে নিই। বোঝা গেছে? আরেকটা জিনিস আমরা ধরে নিই, সেটা হলো তাপের আদান প্রদান পরাবর্তভাবে ঘটে। এই কটা জিনিস কিন্তু ধরে নেওয়া হয় যখন আমরা পরিবেশের এনট্রপির কথা বিবেচনা করি। সিস্টেমের এনট্রপির সাথে সাথে যখন তাপের আদান প্রদানের ফলে পরিবেশের এনট্রপির কথা আমরা বিবেচনা করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ধরে নেওয়া। কি ধরে নেওয়া হয়? যে সিস্টেমের তুলনায় পরিবেশ কিন্তু বৃহৎ, এক নম্বর ধরে নেওয়া হয়। দু নম্বর, পরিবেশ একটা স্থির উষ্ণতায় তাপ আধার হিসাবে আচরণ করে। তিন নম্বর যেটা ধরে নেওয়া হয় সেটা হলো এই তাপের আদান প্রদানে এদের উষ্ণতা আর চাপ স্থির থাকে, আর তাপের আদান প্রদানটা পরাবর্তভাবে ঘটে। এই জিনিসটাকে ধরে নিয়ে আমরা কিন্তু কি করি, আমরা পরিবেশের এনট্রপির পরিবর্তনের কথা বিবেচনা করি। ঠিক আছে? তো আমরা পরিবেশের এনট্রপির কথা বিবেচনা করব এই চারটা জিনিসকে ধরে নিয়ে। আমরা ধরে নেব যে টি কেলভিন উষ্ণতায় সিস্টেম দ্বারা পরিবেশে কিউ পরিমাণ তাপ বর্জিত হলো। ধরা যাক টি কেলভিন উষ্ণতায় সিস্টেম দ্বারা পরিবেশে বর্জিত তাপ, আমরা বর্জিত তাপ সমান ধরে নিলাম
কিউ সিস্টেম। বোঝা গেছে? এই পরিমাণ তাপ কি হলো, সিস্টেম থেকে পরিবেশে বর্জিত হলো। সুতরাং তাহলে কি হবে বলো তো? সুতরাং পরিবেশ দ্বারা গৃহীত তাপ কি হবে, সমান মাইনাস কিউ সিস্টেম হবে। কারণ সিস্টেমের দ্বারা যদি কিউ হয় তাহলে পরিবেশের দ্বারা মাইনাস কিউ হবে। ঠিক আছে? আর এই তাপের আদান প্রদানটা কত, টি কেলভিনে ঘটেছে। অতএব পরিবেশের এনট্রপির পরিবর্তন কত হবে, পরিবেশের এনট্রপির পরিবর্তন ডেল এস সারাউন্ডিং সমান মাইনাস কিউ সিস্টেম বাই টি। তাই হবে কিনা বলো? আর এটা সমান কি হবে, পজিটিভ হবে। কেন পজিটিভ হবে? যেহেতু কি কিউ সিস্টেম সমান নেগেটিভ, আর একটা নেগেটিভ আছে, তাহলে কি হবে, ডেল এর সারাউন্ডিংটা পজিটিভ হবে। হবে কি না বলো? তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি, কি সিদ্ধান্ত নিতে পারি, যদি সিস্টেম, বোঝা গেছে তো? আবার বলছি, তাহলে টি কেলভিন উষ্ণতার সিস্টেম দ্বারা বর্জিত তাপ কিউ সিস্টেম যদি হয়, তাহলে পরিবেশ দ্বারা গৃহীত তাপ হবে মাইনাস কিউ সিস্টেম। এর ফলে পরিবেশে যে এনট্রপির পরিবর্তন ডেল এর সারাউন্ডিং সমান হবে মাইনাস কিউ গৃহীত বা বর্জিত তাপ বা উষ্ণতা। এবার কিউ সিস্টেমের মানটা নেগেটিভ, যেহেতু পরিবেশ দ্বারা তাপ বর্জিত হয়েছে, তাহলে সিস্টেমের তাপটা নেগেটিভ হবে। আরেকটা নেগেটিভ এখানে আছে, তাহলে ডেল এর সারাউন্ডিং পজিটিভ। সুতরাং কোনো প্রক্রিয়ায় যদি সিস্টেম থেকে পরিবেশে তাপ বর্জিত হলে, সিস্টেম থেকে পরিবেশে তাপ বর্জিত হলে কি হবে, পরিবেশের এনট্রপি বৃদ্ধি পাবে। পরিবেশের এনট্রপি বৃদ্ধি পায়। একই রকমভাবে আমরা দেখাতে পারি এর ঠিক বিপরীত ঘটনা। কি ঘটনা? যে সিস্টেম তাপ গ্রহণ করলে পরিবেশের এনট্রপি হ্রাস পাবে। এনট্রপি হ্রাস পায়। এই হলো পরিবেশের এনট্রপির পরিবর্তন। নিশ্চয়ই বোঝা গেছে। আমরা এই দুটো সিদ্ধান্ত নিলাম এবং আমরা এই আলোচনা শেষে এই সিদ্ধান্তে পৌঁছালাম, যদি সিস্টেম থেকে পরিবেশে তাপ বর্জিত হয় তাহলে সেক্ষেত্রে পরিবেশের এনট্রপি বৃদ্ধি পাবে। আর যদি পরিবেশ থেকে সিস্টেমের তাপ গৃহীত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পরিবেশের এনট্রপি হ্রাস পাবে। ডেল এর সারাউন্ডিং সমান মাইনাস কিউ সিস্টেম বাই টি। আমরা এই সম্পর্কটা একটু আগে পেলাম, তাই কিনা বলো? এবার রাসায়নিক বিক্রিয়াগুলো যে সংঘটিত হয় স্থির চাপে সংঘটিত হয়, তাই কিনা বলো? স্থির চাপে, তাহলে রাসায়নিক বিক্রিয়াগুলো আমরা মনে রাখবো, রাসায়নিক বিক্রিয়াগুলো স্থির চাপে সংঘটিত হয়। স্থির বায়ু চাপে বিক্রিয়া ঘটে। স্থির বায়ুচাপে যদি বিক্রিয়া ঘটে তাহলে কি হবে, কিউ সিস্টেমটা তার কি হবে, কিউপি এর সমান হবে। আবার আমরা জানি কিউপিটা আবার কি হয়, ডেল এইচ এর সমান হয়, এনথালপির সমান হয়। তাহলে এই সম্পর্কটা থেকে আমরা কি লিখতে পারবো, ডেল এস সারাউন্ডিং সমান কি হবে, মাইনাস ডেল এইচ বাই টি। এই সম্পর্কটা আমরা পেলাম। এবার এই সম্পর্কটার ক্ষেত্রে আমরা 1 নম্বর দেখব, যদি তাপ দায়ী হয় তাহলে কি হবে। তাপদায়ী প্রক্রিয়া, তাপদায়ী বিক্রিয়া কাদের বলা হয়, যে সমস্ত বিক্রিয়া তাপ উৎপন্ন হয়। অর্থাৎ তাপদায়ী বিক্রিয়ার ডেল এইচ এর মানটা নেগেটিভ হয়। তাহলে ডেল এইচ এর মান যদি নেগেটিভ হয় তাহলে 1 নম্বর সমীকরণ থেকে কি পাওয়া যাবে বলো তো, তাহলে ডেল এস সারাউন্ডিংটা কি হবে, ডেল এস সারাউন্ডিং সমান, এই যে এর মানটা যদি নেগেটিভ হয় ডেল এর সারাউন্ডিং পজিটিভ হবে। অর্থাৎ তাপদায়ী বিক্রিয়া কি হবে, পরিবেশের এনট্রপি বৃদ্ধি পাবে। পরিবেশের এনট্রপি বৃদ্ধি পায়।
তাহলে তাপদায়ী বিক্রিয়া দেখতে পাচ্ছ, ডেলের সারাউন্ডিংটা পজিটিভ বেরোলো। আবার বলছি, আমরা এই সম্পর্কটা দেখলাম একটু আগে, ডেলের সারাউন্ডিং সমান কিউ সিস্টেম বাই টি। যেহেতু রাসায়নিক বিক্রিয়াগুলো স্থির বায়ুমণ্ডলীয় চাপে ঘটে, ফলে কিউ সিস্টেম সমান কিউপি হবে, গৃহীত বা বর্জিত তাপ। আবার গৃহীত বা বর্জিত স্থির চাপে যেটা ঘটে সেটা হলো তার এনথালপির পরিবর্তনের সমান হয়। আবার তাপদায়ী বিক্রিয়ায় এনথালপির পরিবর্তনটা যদি নেগেটিভ, ডেলএইচের মানটা যদি আমি এখানে নেগেটিভ বসিয়ে দিই, তাহলে ডেলের সারাউন্ডিংটা পজিটিভ বেরোবে। এখানে একটা নেগেটিভ আছে আর একটা নেগেটিভ পজিটিভ, ঠিক আছে। একই রকমভাবে যদি তাপগ্রাহী বিক্রিয়া হয় তাহলে কি হবে, তাপগ্রাহী বিক্রিয়া যদি হয় তাহলে ডেলএইচের মানটা কী হবে, পজিটিভ হবে। ডেলএইচের মানটা যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে ডেলের সারাউন্ডিংটা কী হবে, ডেলের সারাউন্ডিং সমান নেগেটিভ হবে, অর্থাৎ সেক্ষেত্রে পরিবেশের এন্ট্রপি হ্রাস পায়, পরিবেশের এন্ট্রপি হ্রাস পাবে। সুতরাং এই জায়গা থেকে আমরা দুটো সিদ্ধান্তে আসলাম যে রাসায়নিক বিক্রিয়ায় পরিবেশের এন্ট্রপির পরিবর্তন তাহলে কীরূপ হবে বলো তো। রাসায়নিক বিক্রিয়া পরিবেশের এন্ট্রপি, যদি বিক্রিয়াটা তাপদায়ী হয়, এক্সোথার্মিক হয়, তাপ উৎপাদক বিক্রিয়া হয়, তাপমোচী বিক্রিয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরিবেশের এনথালপি, পরিবেশের এন্ট্রপি বৃদ্ধি পাবে। আর যদি বিক্রিয়াটা তাপগ্রাহী হয়, তাপশোষী হয়, এন্ডোথার্মিক হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরিবেশের এন্ট্রপি হ্রাস পাবে। এন্ট্রপি ও স্বতঃস্ফূর্ততা, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করতে গেলে, অর্থাৎ কোন একটা প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততার সাথে এন্ট্রপি সম্পর্ক প্রতিষ্ঠা করতে গেলে সেক্ষেত্রে শুধু এন্ট্রপি, সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন বিবেচনা করলে কিন্তু হয় না, সিস্টেম এবং পরিবেশ উভয়ের এন্ট্রপির পরিবর্তন বিবেচনা করা দরকার হয়। বোঝা গেছে? ফলে আমরা মনে রাখবো যে বিষয়টা, সেটা হলো সিস্টেম ও পরিবেশ উভয়ের এন্ট্রপির পরিবর্তন বিবেচনা করা হয়। মনে থাকবে? ফলে মনে রাখবে কোনো একটা প্রক্রিয়ায় কি হবে, মোট এন্ট্রপির পরিবর্তন যদি আমি বিবেচনা করি, তাহলে মোট এন্ট্রপির পরিবর্তন ডেল এস টোটাল কী হবে বলো তো, ডেল এস টোটাল সমান ডেল এস ইউনিভার্স সমান ডেল এস সিস্টেম প্লাস ডেল এস সারাউন্ডিং। এই দুটোকেই বিবেচনা করতে হবে, সিস্টেমকেও বিবেচনা করতে হবে এবং সারাউন্ডিংকেও বিবেচনা করতে হবে। বোঝা গেছে? এবং এক্ষেত্রে মনে রাখবে যে এবার প্রক্রিয়াটা যদি কীরকম হয়, স্বতঃস্ফূর্ত অপরাবর্ত প্রক্রিয়া যে প্রথম, সেটা হলো স্বতঃস্ফূর্ত অপরাবর্ত প্রক্রিয়া। তাহলে স্বতঃস্ফূর্ত অপরাবর্ত প্রক্রিয়া কি হয়, এন্ট্রপি বৃদ্ধি পায়। স্বতঃস্ফূর্ত অপরাবর্ত প্রক্রিয়া যদি এন্ট্রপি কিন্তু বৃদ্ধি পায়। আগের ক্লাসে আমরা দেখেছি যে অপরাবর্ত প্রক্রিয়াগুলোতে এন্ট্রপি বৃদ্ধি পায়। তাহলে স্বতঃস্ফূর্ত অপরাবর্ত প্রক্রিয়া এন্ট্রপি যদি বৃদ্ধি পায়, স্বতঃস্ফূর্ত অপরাবর্ত প্রক্রিয়ার ডেল এস টোটাল তাহলে কী হবে, ডেল এস টোটাল সমান ডেল এস ইউনিভার্স গ্রেটার দেন 0 হবে। অর্থাৎ স্বতঃস্ফূর্ত অপরাবর্ত প্রক্রিয়া বিশ্বের এন্ট্রপি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই স্বতঃস্ফূর্ত অপরাবর্ত প্রক্রিয়াগুলোতে। ঠিক আছে, আমরা যদি 2 নম্বর দেখি পরাবর্ত প্রক্রিয়া। এই পরাবর্ত প্রক্রিয়া কি হয় বলো তো, পরাবর্ত প্রক্রিয়া যদি হয় তাহলে পরাবর্ত প্রক্রিয়া মনে রাখবে ডেল এস সিস্টেম সমান হয় মাইনাস ডেল এস সারাউন্ডিং, বা উল্টোটাও হতে পারে। যদি তাই হয় তাহলে কি হবে বলো তো, ডেল এস ইউনিভার্স সমান কি হবে, ডেল এস সিস্টেম ডেল এস সারাউন্ডিং সমান এবং বিপরীত মানযুক্ত যদি হয় তাহলে ডেল এস ইউনিভার্স 0 হবে। অর্থাৎ পরাবর্ত প্রক্রিয়ায় কিন্তু বিশ্বের এন্ট্রপির স্থির থাকে, এন্ট্রপি বাড়ে না কমে না। আমরা যদি সাম্যাবস্থা দেখি, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার সাম্যাবস্থায় মনে রাখবে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার সাম্যাবস্থায় ডেল ইউনিভার্স সমান
সর্বোচ্চ হবে, সর্বোচ্চ হবে আর ধ্রুবক হবে, অর্থাৎ এন্ট্রপির মানটা ধ্রুবক হবে। অতএব ডেল এস ইউনিভার্স যেটা, ডেল এস ইউনিভার্সের পরিবর্তনটা কিন্তু জিরো হবে। সুতরাং আমরা যদি এন্ট্রপির সাথে স্বতঃস্ফূর্ততার সম্পর্ক টানার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখব কোন একটা প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততার সাথে এন্ট্রপির সম্পর্কটা বিবেচনা করতে গেলে পরিবেশ এবং সিস্টেম উভয় এন্ট্রপির পরিবর্তন বিবেচনা করা দরকার। ফলে কোন একটা প্রক্রিয়ায় এন্ট্রপির মোট পরিবর্তন হবে সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন আর সারাউন্ডিংয়ের এন্ট্রপির পরিবর্তন, দুটোকেই যদি আমরা বিবেচনা করি তাহলে প্রক্রিয়াটা যদি স্বতঃস্ফূর্ত অপরাবর্ত হয় তাহলে আমরা জানি অপরাবর্ত প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। তাহলে অপরাবর্ত প্রক্রিয়া এন্ট্রপি যদি বৃদ্ধি পায় তাহলে ডেল এস টোটাল অর্থাৎ ডেল এস ইউনিভার্সটাও বৃদ্ধি পাবে। সুতরাং প্রাকৃতিক অপরাবর্ত প্রক্রিয়াগুলোতে বিশ্বের এন্ট্রপি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে আমরা পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যদি দেখি তাহলে সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন যতটা হবে পরিবেশেরও এন্ট্রপির পরিবর্তন ঠিক ততটা হবে এবং অপোজিট। বোঝা গেছে? তাহলে অপোজিট যদি হয় তাহলে এই দুটো রাশির যোগফল জিরো হবে। সুতরাং পরাবর্ত প্রক্রিয়ায় কিন্তু বিশ্বের এন্ট্রপি স্থির আছে বা স্থির থাকে। আমরা যদি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার সাম্যাবস্থার কথা বিবেচনা করি, সাম্যাবস্থায় এন্ট্রপির মান সর্বোচ্চ হয় এবং সেটা ধ্রুবক হয়। তাহলে এন্ট্রপির মান যদি ধ্রুবক হয় তাহলে এন্ট্রপির পরিবর্তনটা জিরো হবে। সুতরাং কোনো প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার সাম্যাবস্থায় কিন্তু এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। নিঃসঙ্গ সিস্টেমে এন্ট্রপির পরিবর্তন কীরকম হবে বলো তো? নিঃসঙ্গ সিস্টেমে আমাদের জানা আছে, নিঃসঙ্গ সিস্টেমে আমরা কি জানি? নিঃসঙ্গ সিস্টেমে শক্তি স্থির থাকে, শক্তি স্থির থাকে। আর কি হয় নিঃসঙ্গ সিস্টেমে? পরিবেশের কোনো পরিবর্তন হয় না, পরিবেশের সাথে কোনো ইন্টারাকশন থাকে না। মনে থাকবে, পরিবেশের কোনো পরিবর্তন হয় না। আর পরিবেশের কোনো পরিবর্তন না হওয়ায় ডেল এর সারাউন্ডিংটা কি হয়? ডেল এর সারাউন্ডিং জিরো হয়। তাহলে এক্ষেত্রে নিঃসঙ্গ সিস্টেমে প্রকৃত চালক বল কী হবে বলো তো? প্রকৃত ড্রাইভিং ফোর্সটা কী হবে? প্রকৃত চালক বল হলো এন্ট্রপির পরিবর্তন। এই এন্ট্রপির পরিবর্তনটাই ঘটনাটা ঘটায়। তাহলে প্রকৃত চালক বল হলো এন্ট্রপির পরিবর্তনটা। যেহেতু প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে, আমরা কি জানি যে তাহলে ডেল এস যে টোটাল, ডেল এস টোটাল সমান ডেল এস সিস্টেম প্লাস ডেল এস সারাউন্ডিং। যেহেতু এক্ষেত্রে ডেল এস সারাউন্ডিং জিরো আর প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে তাহলে এটা গ্রেটার দেন জিরো হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে ডেল এস টোটাল সমান কি হবে? ডেল এস এটা যদি জিরো হয় তাহলে ডেল এস কী হবে? সিস্টেম। আর ডেল এস সিস্টেম গ্রেটার দেন জিরো, অর্থাৎ এই যে নিঃসঙ্গ সিস্টেমে কি হবে? ডেল এস সিস্টেমটা গ্রেটার দেন জিরো। কথাটার মানে কি বলো তো? তাহলে কি পেলাম? নিঃসঙ্গ সিস্টেম যদি হয় তাহলে ওই সিস্টেমের এন্ট্রপি বাড়বে। এই জায়গা থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? তাহলে নিঃসঙ্গ সিস্টেমে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় কি হয়? এন্ট্রপি বৃদ্ধি পায়, এন্ট্রপি বৃদ্ধি পায়। ঠিক আছে? তাই তো দেখতে পাচ্ছি এন্ট্রপি পজিটিভ হচ্ছে, এন্ট্রপি বৃদ্ধি 1 নম্বর সিদ্ধান্ত। 2 নম্বর সিদ্ধান্ত মনে রাখবে, সাম্যাবস্থায় এই এস সর্বোচ্চ হবে আর ধ্রুবক হবে এবং এন্ট্রপির মান যদি ধ্রুবক হয় তাহলে সাম্যাবস্থায় কী হবে বলো তো? সাম্যাবস্থায় এসের মান যদি ধ্রুবক হয় তাহলে ডেল এসের মান জিরো হবে। অর্থাৎ কোনো নিঃসঙ্গ সিস্টেমের স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির মান বৃদ্ধি পায়, 1 নম্বর সিদ্ধান্ত। 2 নম্বর সিদ্ধান্ত, সাম্যাবস্থায় এন্ট্রপির মান সর্বোচ্চ হয় এবং ধ্রুবক হয়ে যায়। 3 নম্বর, ওই সাম্যাবস্থায় এন্ট্রপির পরিবর্তনটা শূন্য হয়। বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা ও এন্ট্রপির পরিবর্তন আমরা কি পেলাম? আমরা
পেয়েছি ডেল এস টোটাল, কোন একটা প্রক্রিয়ার সামগ্রিক ডেল এস টোটাল সমান ডেল এস সিস্টেম প্লাস ডেল এস সারাউন্ডিং, অর্থাৎ সিস্টেমের এন্ট্রপি পরিবর্তন আর পরিবেশের এন্ট্রপি পরিবর্তন। এবার রাসায়নিক বিক্রিয়াগুলো দুরকম হয়, হয় তাপদায়ী আর না হলে তাপ শোষী, তাই না? যদি তাপদায়ী বিক্রিয়া হয়, আমরা যদি প্রথমটা বিবেচনা করি, তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে কি বলতো, তাপদায়ী বিক্রিয়া যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, রাসায়নিক বিক্রিয়ার ফলে সিস্টেম থেকে তাপ উৎপন্ন হবে এবং পরিবেশে ছড়িয়ে পড়বে। তাহলে তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এস সারাউন্ডিংটা পজিটিভ হবে, ডেল এস সারাউন্ডিং পজিটিভ হবে। কেন পজিটিভ হবে বলো তো? কারণ সিস্টেম থেকে তাপ পরিবেশে বর্জিত হয়, তাই কি না বলো? কারণ তাপ উৎপাদক বিক্রিয়া যে তাপ উৎপন্ন হবে এবং পরিবেশে ছড়িয়ে পড়বে। তাহলে এক্ষেত্রে দুটো শর্ত হতে পারে, কি আমাকে ডেল এস টোটালটা পজিটিভ হতে হবে, তাই কি না বলো? তাহলে ডেল এস টোটাল, ডেল এস সিস্টেম, ডেল এস সারাউন্ডিং পজিটিভ হয়, ডেল এস টোটালটা পজিটিভ হবে কি করে বলো তো? ডেল এস টোটাল পজিটিভ হবে যদি কি হয়, যদি ডেল এস সিস্টেমটা পজিটিভ হয়, এই একটা শর্ত। তাহলে সেই প্রক্রিয়াগুলোই স্বতঃস্ফূর্ত হবে যে প্রক্রিয়াগুলোতে কি হবে, তাপদায়ী, সেই প্রক্রিয়াগুলোই স্বতঃস্ফূর্ত হবে যে প্রক্রিয়াগুলোতে সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধি পায়। বোঝা গেছে? কারণ এটা তো ধ্রুবক বলে দিয়েছি, তাপদায়ী বিক্রিয়াটা ধ্রুবক হবেই। তাহলে ডেল এস সারাউন্ডিং যদি ধ্রুবক হয়, তাহলে ডেল এস সিস্টেম যদি পজিটিভ হয়, তাহলে এটা যদি পজিটিভ হয়, তাহলে সেক্ষেত্রে ডেল এস টোটাল পজিটিভ হবে। ফলে সেই সমস্ত তাপদায়ী বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে যে সমস্ত তাপদায়ী বিক্রিয়া ডেল এস সিস্টেমটা পজিটিভ হয়, এটা একটা শর্ত। আর একটা শর্ত হলো ডেল এস টোটাল কি হবে, ডেল এস টোটাল পজিটিভ হবে। এই কথা বোঝা গেছে? কোন শর্তে? যদি ডেল এস সিস্টেম মনে করো ডেল এস সিস্টেম নেগেটিভ হলো, কিন্তু কি হলো, কিন্তু ডেল এস সিস্টেমের মানটা লেস দেন ডেল এস সারাউন্ডিং, তাহলে স্বতঃস্ফূর্ত হবে। মনে করো ডেল এস সিস্টেমটা নেগেটিভ হলো, এটা নেগেটিভ, এটা তো পজিটিভ আগে বলে দিয়েছি, এটা নেগেটিভ হলো, তাহলে এর তুলনায় এই মানটা যদি বেশি হয়, বড় হয়, তাহলে বড় চিহ্নটা পজিটিভ হবে। ফলে ডেল এস সিস্টেম অপেক্ষা ডেল এস সারাউন্ডিংয়ের মানটা যদি বড় হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডেল এস টোটালটা পজিটিভ হলো। এইটা হলো তাপদায়ী বিক্রিয়া, এই শর্তে স্বতঃস্ফূর্ত হবে। ফলে তাপদায়ী বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হওয়ার দুটো শর্ত, একটা হলো ডেল এস সিস্টেম যদি পজিটিভ হয় তাহলে স্বতঃস্ফূর্ত হবে, এ বিষয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু যদি ডেল এস সিস্টেম নেগেটিভ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কী হবে, তবুও বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে যদি সেক্ষেত্রে ডেল এস সিস্টেমের মানটা ডেল এস সারাউন্ডিংয়ের থেকে ছোট হয়। অন্যদিকে আমরা যদি তাপগ্রাহী বিক্রিয়ার কথা বিবেচনা করি, তাপগ্রাহী বিক্রিয়া, তো তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, ডেল এস যে সারাউন্ডিং, ডেল এস সারাউন্ডিংটা নেগেটিভ হবে। কেন নেগেটিভ হয়? কারণ এক্ষেত্রে পরিবেশ থেকে তাপ সিস্টেমে প্রবেশ করে, পরিবেশ থেকে সিস্টেমে তাপ গৃহীত হয়, তাই কি না? হলো এটা। তাহলে ডেল এস সারাউন্ডিং যদি নেগেটিভ হয়, তাহলে সেক্ষেত্রে ডেল এস টোটাল কোন শর্তে পজিটিভ হবে বলো তো? ডেল এস টোটাল পজিটিভ হবে কোন শর্তে? যদি ডেল এস সিস্টেমটা পজিটিভ হয়, এবং ডেল এস সিস্টেম শুধু পজিটিভ হলে হবে না, এটা ডেল এস সারাউন্ডিংয়ের থেকে বড় হয়। শর্তটা বোঝা গেছে? কারণ তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এস সারাউন্ডিংটা নেগেটিভ, তাহলে এই রাশিটাকে পজিটিভ বানাতে গেলে ডেল এস সিস্টেমটাকে পজিটিভ হতে হবে, এক নম্বর শর্ত। দু নম্বর শর্ত, শুধু পজিটিভ হলে হবে না, এই ডেল এস সারাউন্ডিংয়ের থেকে ডেল এসের মানটা বেশি হতে হবে। দ্বিতীয় সূত্রের বক্তব্য, দ্বিতীয় সূত্রের বক্তব্যটা কি? স্বতঃস্ফূর্ত পরিবর্তন
অপরাবর্তভাবে ঘটে। আরেকটা বক্তব্য কি, একটি নির্দিষ্ট দিকে সংঘটিত হয়, নির্দিষ্ট অভিমুখে পরিচালিত হয়। এই হলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের বক্তব্য। স্বতঃস্ফূর্ত পরিবর্তনগুলো অপরাবর্তভাবে ঘটবে আর একটা নির্দিষ্ট অভিমুখে পরিচালিত হবে। আর এইমাত্র আমরা এন্ট্রপি থেকে কি পেলাম বলো তো? আমরা এন্ট্রপি থেকে আমরা কি পেলাম? এন্ট্রপি থেকে আমরা পেলাম স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে, তাই কিনা বলো? আমরা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া দেখলাম, আবার বলছি এন্ট্রপি থেকে পাওয়া যায় কি? পাওয়া যায় এন্ট্রপি থেকে পাওয়া যায় যে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার এন্ট্রপি বৃদ্ধি পায়। ঠিক আছে, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় আবার বলছি কি, যে এন্ট্রপি থেকে আমরা কি পাই বলো তো? এন্ট্রপি থেকে পাওয়া যায় স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। আর কি পাওয়া যায়? যে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় আমরা আরও দেখলাম, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় বিশ্বের এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে। এই দুটো কথাকে যদি আমরা এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এবং এন্ট্রপি দুটো কথা যদি একসঙ্গে আমরা জুড়ে দিই, তাহলে কি দাঁড়াবে বলো তো? সেটাই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এন্ট্রপির আলোকে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। কি আমরা এই দুটোকে একসঙ্গে আমরা তাহলে বলতে পারি কি, যে প্রাকৃতিক সমস্ত স্বতঃস্ফূর্ত অপরাবর্ত প্রক্রিয়ায় বিশ্বের এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে এবং তা ক্রমশ সর্বোচ্চ চরম মানের দিকে অগ্রসর হচ্ছে। বোঝা গেল? এই হলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এন্ট্রপির আলোকে কি, প্রাকৃতিক সমস্ত স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ফলে বিশ্বের এন্ট্রপি বাড়ছে এবং তা ক্রমশ চরম মানের দিকে পৌঁছাচ্ছে। এই চরম মান অতিক্রম করবে যেদিন, সেদিন বিশ্ব কিন্তু ধ্বংস হবে। পরিবেশ এবং সিস্টেম দুটোর এন্ট্রপির সমষ্টি যদি পজিটিভ হয়, তাহলে সে প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে। তো কোনো একটা প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি না সেটা বিবেচনা করার জন্য আমাদের দুটো এন্ট্রপি মাপা দরকার হয়, সিস্টেম এবং পরিবেশ। কিন্তু সিস্টেমের এন্ট্রপি সহজে পরিমাপ করা গেলেও পরিবেশের এন্ট্রপি কিন্তু সহজে পরিমাপ করা যায় না। অর্থাৎ পরিবেশের এন্ট্রপি গণনা করা কষ্টকর, ধরতে গেলে গণনা করা যায় না। সেজন্য আমরা কি করব, আর একটা অবস্থার অপেক্ষকের সাহায্য নিব, যার সাহায্যে কিন্তু আমরা সহজে স্বতঃস্ফূর্ততা ব্যাখ্যা করতে পারি। আর সেই অবস্থার অপেক্ষকটার নামই হলো গিবস মুক্ত শক্তি। ঠিক আছে, আমরা গিবস মুক্ত শক্তি নিয়ে একটা সাধারণ ধারণা তৈরি করার চেষ্টা করব, যে এর সাহায্যে কিভাবে আমরা একটা প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততা পরিবেশের এন্ট্রপি নির্ণয় না করেও বলে দিতে পারি। তো প্রথমে আমরা জেনে নিই গিবস মুক্ত শক্তিটা কি। মনে রাখবে গিবস মুক্ত শক্তি হলো একটা অবস্থার অপেক্ষক, মনে থাকবে তো। এবং
এক সংজ্ঞার আকারে যদি আমরা বলি তাহলে যে কথাটা আমরা মনে রাখবো সেই কথাটা আমি লিখে দিচ্ছি। এটি একটি অবস্থার অপেক্ষক। গিবস মুক্ত শক্তি হলো অবস্থার অপেক্ষক, অবস্থার অপেক্ষক, ঠিক আছে। এবং মনে রাখবে যে স্থির চাপ ও উষ্ণতায় সংঘটিত কোনো প্রক্রিয়ায়, স্থির চাপ ও উষ্ণতায় সংঘটিত কোনো প্রক্রিয়ায় যার মানের হ্রাস দ্বারা কমে যাওয়া, যার মানের হ্রাস দ্বারা বোঝা যায়, কি বোঝা যায়? যার মানের হ্রাস দ্বারা বোঝা যায় সিস্টেম পরিবেশের উপর সর্বাধিক কতটা নিট কার্য সম্পাদনে সম্ভব। বোঝা গেছে? এই হলো আমরা যদি গিবস মুক্ত শক্তির সংজ্ঞাটা বলি। আবার বলছি, তাহলে গিবস মুক্ত শক্তি হলো একটি অবস্থার অপেক্ষক, ঠিক আছে। স্থির চাপ ও উষ্ণতা সংঘটিত কোনো প্রক্রিয়া যার মানে হ্রাস দ্বারা, যার মানটা কমে যাওয়া থেকে যার মানে হ্রাস দ্বারা বোঝা যায় যে সিস্টেম পরিবেশের উপর সর্বাধিক কতটা নিট কার্য সম্পাদনে সক্ষম। বোঝা গেছে? নিট কার্য সম্পাদনে সক্ষম, এই হলো গিবস মুক্ত শক্তি। আবার বলছি, তাহলে গিবস মুক্ত শক্তি হলো একটি অবস্থার অপেক্ষক। স্থির চাপ ও উষ্ণতা সংঘটিত কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে যার মানে হ্রাস দ্বারা বোঝা যায় যে সিস্টেম পরিবেশের উপর সর্বাধিক কতটা কার্য সম্পাদনে সক্ষম। গাণিতিক সমীকরণ। আর এই গাণিতিক সমীকরণ প্রতিষ্ঠার ক্ষেত্রে মনে রাখবে যে সিস্টেমের মোট শক্তিকে দুটি ভাগে ভাগ করা হয়, মনে থাকবে, দুটি ভাগে ভাগ করা হয় সিস্টেমের শক্তিটাকে। আবার বলছি সিস্টেমের মোট শক্তিকে দুটি ভাগে ভাগ করা হয়। কি কি দুটি ভাগ? একটি যা কার্যে রূপান্তরিত করা যায়, একটা শক্তিকে কার্যে রূপান্তরিত করা যায়, যাকে বলে মুক্ত শক্তি, যেটাকে কার্যে রূপান্তরিত করা যায় তাকে মুক্ত শক্তি জি বলা হয়। আর একটা হলো অলভ্য শক্তি, যেটা আনঅ্যাভেলেবল এনার্জি, যেটাকে কার্যে রূপান্তরিত করা যায় না। অলভ্য শক্তি সেটা কি হয়? উষ্ণতা যদি টি কেলভিন ও এন্ট্রপি এস হলে অলভ্য শক্তিটা কত হবে বলো তো? আবার আমি বলছি, এখানে বলে দিই, মনে রাখবে অলভ্য শক্তি যেটা টি ইন্টু এস, ঠিক আছে, যেখানে টি হলো উষ্ণতা আর এস হলো এন্ট্রপি। এই তাহলে দুটো শক্তি, একটা হলো মুক্ত শক্তি আর একটা হলো অলভ্য শক্তি। এই দুটো শক্তির সমষ্টিকে বলা হয় কোন একটা সিস্টেমের মোট শক্তি। সেই সঙ্গে মনে রাখবে যে সিস্টেমের মোট যে শক্তিটা এনথালপির সমান ধরা হয়, এনথালপি এনথালপির সমান ধরা হয়। বোঝা গেছে? এই হলো আমরা যদি গাণিতিক রূপ প্রতিষ্ঠা করতে চাই, কি বললাম, আমরা যদি গাণিতিক রূপ প্রতিষ্ঠা করতে চাই গিবস মুক্ত শক্তি, তাহলে সিস্টেমের মোট শক্তিটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হলো মুক্ত শক্তি, যেটাকে কার্যে রূপান্তরিত করা যায়, আর একটা হলো অলভ্য শক্তি, যেটা কিন্তু
কার্যে রূপান্তরিত করা যায় না। সিস্টেমের উষ্ণতা যদি হয় টি কেলভিন, এন্ট্রপি যদি হয় এস, তাহলে অলভ্য শক্তি হবে টি ইন্টু এস। আর একটা সিস্টেমের মোট শক্তিটাকে আমরা এনথালপির সাথে তুলনা করি। সুতরাং এখান থেকে আমরা কি পাবো বলো তো? সুতরাং মোট শক্তি এইচ সমান জি প্লাস টিএস, তাই হবে কি না? এবার এখান থেকে আমরা কি বলতে পারি? ওর জি ইকুয়াল এইচ মাইনাস টিএস। এইটাকে বলা হয় গিবস শক্তি। যেহেতু গিবস মুক্ত শক্তি, এই সমীকরণটাকে বলা হয় গিবস সমীকরণ, গিবস সমীকরণ। আর এটা হলো মুক্ত শক্তির সমীকরণ। 1 নাম্বার কি? অবস্থার অপেক্ষক। 2 নম্বর পরিমাণগত ধর্ম। মনে থাকবে? আর মুক্ত শক্তির পরিবর্তন, মুক্ত শক্তির পরিবর্তন কি হবে? ডেল জি সমান ডেল এইচ মাইনাস টি ডেল এস, টি যদি স্থির থাকে। ঠিক আছে? এই হলো মুক্ত শক্তির পরিবর্তন, আর এই হলো মুক্ত শক্তির বৈশিষ্ট্য, স্বতঃস্ফূর্ততা। এই দুটোর সাথে কীরকম সম্পর্ক বলো তো? তো আমরা কি জানি? আমরা জানি ডেল এস টোটাল ইকুয়াল ডেল এস সিস্টেম প্লাস ডেল এস সারাউন্ডিং। এই সমীকরণটা আমরা জানি, তাই কিনা বলো? আমরা আর একটা সমীকরণ জানি, ডেল এস সারাউন্ডিং সমান মাইনাস ডেল এইচ বাই টি। এই সমীকরণটা জানি। আমরা এইমাত্র একটা সমীকরণ প্রমাণ করলাম, ডেল জি সমান ডেল এইচ মাইনাস টি ডেল এস, তাই কিনা বলো? এটা 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, আমাদের এই সমীকরণগুলো জানা আছে। এখান থেকে বলো তো 1 আর 2, 1 আর 2 থেকে আমি যদি এই সারাউন্ডিংয়ের মানটা এখানে বসিয়ে দিই, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো? সুতরাং আমরা 1 এবং 2 নম্বর থেকে কি পাবো বলো তো? ডেল এস টোটাল, ডেল এস টোটাল সমান ডেল এস সিস্টেম। আর এই মানটাকে 2 নম্বর সমীকরণের মান 1 নম্বরে বসিয়ে দিব সারাউন্ডিংয়ের ঘরে, তাহলে কি পাবো? মাইনাস ডেল এইচ বাই টি। এই ডেল এস সারাউন্ডিংয়ের মানটা বসিয়ে দিলাম। ঠিক আছে, বোঝা গেছে? এবার এখান থেকে টি দিয়ে সবগুলোকে যদি গুণ করি, তাহলে কি পাবো? মাইনাস টি দিয়ে গুণ করে দিলাম। মাইনাস টি দিয়ে যদি গুণ করি, তাহলে মাইনাস টি ডেল এস টোটাল সমান মাইনাস টি ডেল এস মাইনাস ডেল এইচ। এখানে আমি ডেল এস সিস্টেমটাকে ডেল এস ধরে নিলাম। ঠিক আছে, পাওয়া গেল এটা। এবার দেখো 3 নম্বর সমীকরণে এই সমীকরণটাকে যদি এখানে প্লাস হবে, তাহলে ডেল এইচ দেখো কি আছে? ডেল এইচ মাইনাস টি ডেল এস, ডেল এইচ মাইনাস টি ডেল এস ইকুয়াল টু ডেল জি। তাহলে 3 নম্বর সমীকরণের মান যদি বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? মাইনাস টি ডেল এস টোটাল সমান ডেল জি, অর্থাৎ ডেল জি সমান মাইনাস টি ডেল এস টোটাল। এই আমরা এমন একটা সম্পর্ক পেলাম যে আমার আর পরিবেশের এন্ট্রপি মাপা দরকার নেই, পরিবেশের এন্ট্রপি পরিমাপ করার কোনো দরকার নেই। আমি যদি মুক্ত শক্তির পরিবর্তন বলে দিতে পারি, তাহলে ডেল এস টোটাল নির্ণয় করতে পারবো। দেখো, মুক্ত শক্তির সাথে ডেল এস টোটালের আমরা সম্পর্ক প্রতিষ্ঠা করলাম, তাই কিনা? আমি বলে দিতে পারবো ডেল জির পরিবর্তনের সাথে ডেল এস টোটালের পরিবর্তন। এবং নিশ্চয়ই সমীকরণটা খুব সহজ আছে। কিভাবে প্রতিষ্ঠা করলাম নিশ্চয়ই বোঝা গেছে। আমরা এই 3টা সমীকরণের সাহায্য নিব এবং 3টা সমীকরণ থেকে এই সমীকরণটা আমরা প্রতিষ্ঠা করব। বলো তো এখান থেকে আমরা কি কি সিদ্ধান্ত নিতে পারি? এই জায়গা থেকে আমরা 3টা সিদ্ধান্ত নিতে পারি। 1 নম্বর, দেখো ডেল জির মান যদি নেগেটিভ হয়, কি ডেল জি নেগেটিভ হলে কি হবে? এটা যদি নেগেটিভ হয়, তাহলে ডেল এস টোটাল পজিটিভ হবে, তাই কিনা বলো? তাহলে এটা যদি নেগেটিভ হয়, তাহলে কি হবে? ডেল এস টোটাল পজিটিভ হবে। আর ডেল এস টোটাল যদি পজিটিভ হয়, তাহলে প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে। তাহলে সেই প্রক্রিয়াগুলোই স্বতঃস্ফূর্ত হবে যে সমস্ত প্রক্রিয়ার ডেল জিটা নেগেটিভ। বুঝে গেছে কথাটা? ডেল জির মান আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো।
দু নম্বর সিদ্ধান্ত কী নিতে পারি বলো তো, ডেল জির মানটা যদি পজিটিভ হয়, ডেল জির মানটা যদি পজিটিভ হয় তাহলে ডেল এস টোটালটাও কী হবে, নেগেটিভ হবে। আর ডেল এস টোটাল যদি নেগেটিভ হয় তাহলে প্রক্রিয়া অস্বতঃস্ফূর্ত হবে। তাহলে সেই সমস্ত প্রক্রিয়া অস্বতঃস্ফূর্ত হবে যে সমস্ত প্রক্রিয়ার ডেল জিটা পজিটিভ। দেখো মুক্ত শক্তিটা থেকেই আমি বলে দিতে পারবো আমার আর পরিবেশের এন্ট্রপি পরিমাপ করার কোনো দরকার নেই। অন্যদিকে মনে রাখবে 3 নম্বর সিদ্ধান্ত যেটা, সেটা হলো সাম্য অবস্থায়। সাম্য অবস্থায় কী হবে, ডেল জির পরিবর্তন শূন্য হবে। ডেল এইচ ও ডেল এস এর প্রভাব, এই প্রভাবটা যদি আমরা দেখি তাহলে কীরকম হবে, আমরা দুই একটা দেখব, দুই একটা কন্ডিশন দেখে নিব। আমাদের যে বইগুলো আমরা সাধারণত ফলো করি সেই বইগুলোতে দেখবে লম্বা লিস্ট দেওয়া থাকে, অনেকগুলো কন্ডিশনের অনেক রকম আলোচনা করা থাকে। মূল জিনিসটা যদি বুঝে নিতে পারো তাহলে একটা দুটো বুঝে নিলেই কিন্তু সবগুলোর অর্থগুলো বোঝা যায় এবং অতগুলো মনে রাখা দরকারই হয় না। আমরা লজিক্যালি জিনিসটাকে মনে রাখার চেষ্টা করব। আমাদের যে সমীকরণটা সামনে আছে, ডেল জি সমান ডেল এইচ মাইনাস টি ডেল এস, এই সমীকরণটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু যুক্তি দেওয়ার চেষ্টা করব যে ডেল এস এবং ডেল এইচের মানটা কীভাবে ডেল জির মানটাকে প্রভাবিত করে। আমরা একটা জায়গা দেখে নেওয়ার চেষ্টা করলাম, যদি এমন একটা প্রক্রিয়া দেখে নেওয়ার চেষ্টা করলাম যার ডেল এইচের মানটা ধরে নিলাম নেগেটিভ আর ডেল এসের মানটা পজিটিভ, তাহলে সেক্ষেত্রে ডেল জির মানটা কী হবে। এরকম যদি কোনো একটা প্রক্রিয়া সংঘটিত হয় যার ডেল এইচের মানটা নেগেটিভ এবং ডেল এসের মানটা পজিটিভ, তাহলে সেই প্রক্রিয়াটা সংঘটিত হওয়ার সম্ভাবনাটা কতটা। আমরা এই মানগুলো যদি ডেল জির মানে বসাই তাহলে বলো তো, ডেল জি সমান কি, ডেল এইচ মাইনাস টি ডেল এস। আমি ডেল এইচের মানটা নেগেটিভ বসালাম, মাইনাস টি ডেল এসের মানটা পজিটিভ বসালাম। ঠিক আছে, তাহলে যদি পজিটিভ বসায় নেগেটিভ বসাই তাহলে কিন্তু এটা নেগেটিভ হবেই, তাই কিনা বলো। তাহলে নেগেটিভ যদি হয় তাহলে প্রক্রিয়াটা কিন্তু কি হবে, স্বতঃস্ফূর্ত হবে, কারণ ডেল জির মানটা, তাহলে ডেল জির মানটা কী বেরোলো, নেগেটিভ, ফলে প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। ফলে সেই প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবেই। কোন প্রক্রিয়াটা, যে প্রক্রিয়ার ডেল এইচের মানটা নেগেটিভ এবং ডেল এসের মানটা পজিটিভ। খুব সহজে লজিক্যালি আমি দেখো যুক্তি দিয়ে খুব সহজে বলতে পারি, যদি ডেল এইচের মানটা নেগেটিভ হয়, ডেল এসের মানটা পজিটিভ হয়, তাহলে ডেল জির মানটা নেগেটিভ হবেই এবং ডেল জির মানটা যদি নেগেটিভ হয় তাহলে প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। ফলে সেই প্রক্রিয়াগুলো স্বতঃস্ফূর্ত হবে যে প্রক্রিয়ার ডেল এইচের মানটা নেগেটিভ এবং ডেল এসের মানটা পজিটিভ। বুঝা গেছে। আমরা যদি আর একটা শর্তের কথা বলি, আমরা ধরে নিলাম ডেল এইচের মানটা পজিটিভ, ঠিক আছে, এবং আমরা ধরে নিলাম ডেল এসের মানটা নেগেটিভ। এই কথা বোঝা গেছে। তাহলে আমরা যদি ধরে নিই ডেল এইচের, এটা দুটোই নেগেটিভ ধরো দুটোই নেগেটিভ ধরে নিলাম, এই কথা বোঝা গেছে। তাহলে দুটোই যদি নেগেটিভ হয় তাহলে ডেল জির মানটা কী হবে বলো তো, ডেল জি সমান ডেল এইচ মাইনাস টি ডেল এস। তাহলে আমি যদি এর মানটা নেগেটিভ বসিয়ে দিই, বোঝা গেছে, এই মানটা নেগেটিভ নিলাম, ধরো দুটাই পজিটিভ নিলাম, এটা পজিটিভ আর এটা নেগেটিভ, তাহলে কি হবে দেখো, ঠিক আছে। তাহলে এটা যদি পজিটিভ হয়, এটা পজিটিভ, আর এটা নিলাম আমরা নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে কী হয় বলো তো, ডেল জি জিরোর মানটা পজিটিভ হবেই, তাই হবে কি না। আবার বলছি, কোন একটা প্রক্রিয়ায় যদি ডেল এইচের মানটা নেগেটিভ পজিটিভ হয়, ডেল এসের মানটা যদি নেগেটিভ হয়, তাহলে এই সমীকরণ থেকে বলো তো ডেল জির মানটা কী হবে, পজিটিভ হবে, এবং এক্ষেত্রে প্রক্রিয়াটা কিন্তু স্বতঃস্ফূর্ত হবে না, অস্বতঃস্ফূর্ত হবে। ডেল জি ও উষ্ণতা, উষ্ণতার প্রভাবটা কীরূপ, ঠিক আছে। তো আমাদের যে সম্পর্কটা আছে ডেল জি সমান ডেল এইচ মাইনাস টি ডেল এস, আমরা দুই একটা জায়গায় এই সম্পর্কটা দেখে নিব। এমন একটা সম্পর্ক দেখব, বোঝা গেছে, দুটোই মনে করো নেগেটিভ, কি, যে সমস্ত প্রক্রিয়ায় ডেল এইচ নেগেটিভ আর ডেল এসও নেগেটিভ, এ কথা বোঝা গেছে। তাহলে দুটোই যদি নেগেটিভ হয় তাহলে ডেল জির মান কী হবে বলো তো, বা এটাকে আমি নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে কি হবে বলো, ডেল জির মান ডেল এইচ মাইনাস টি ডেল এস, মানগুলো বসিয়ে দিব, ডেল এইচের মান নেগেটিভ, মাইনাস টি ডেল এসের মান নেগেটিভ,
তাহলে নেগেটিভ যদি বসিয়ে দিই তাহলে এই এটা হলো নেগেটিভ আর এটা হলো পজিটিভ টি। তাহলে ডেল জির মানটা কি? ডেল জির মানটা নেগেটিভ। ডেল জির মানটা নেগেটিভ হবে কোন শর্তে? ডেল জির মান নেগেটিভ হবে, বোঝা গেছে, যদি টি টি কি হয়? টি নিম্ন হয়। টি এর নিম্ন মানে, যদি টি এর নিম্ন মানে ডেল জির মানটা নেগেটিভ হবে, বোঝা গেছে। তাহলে সেই প্রক্রিয়াগুলো স্বতঃস্ফূর্ত এরকম, যদি ডেল এইচ এর মানটা নেগেটিভ হয় আর ডেল এস এর মানটাও যদি নেগেটিভ হয় তাহলে সেই প্রক্রিয়াগুলো নিম্ন উষ্ণতায় স্বতঃস্ফূর্ত হবে। এরকম একটা উদাহরণ দিতে পারবে? এই ধরনের প্রক্রিয়া যদি উদাহরণ বলি তাহলে দেখব আমরা কি, জল থেকে বরফ হওয়া। দেখো দেখি, জল থেকে যখন বরফ হয় তখন জল থেকে যখন বরফ হয় ডেল জির মানটা নেগেটিভ, তাপ উৎপন্ন হয়, আর জল থেকে বরফ হওয়ার ফলে তার এন্ট্রপির মানটাও কমে যায়। আর সে কারণে তো এই ধরনের প্রক্রিয়াগুলো নিম্ন উষ্ণতা, অর্থাৎ উষ্ণতা যত কম হবে তত জল জমে বরফ হয়, বোঝা গেছে। আমরা আর একটা শর্ত দেখব, দেখো যদি এরকম কোনো ঘটনা হয় কি, 2 নম্বর কন্ডিশন যদি আমরা দেখি, 2 নম্বর, মনে করো ডেল এইচ এর মানটাও পজিটিভ, ডেল এস এর মানটাও পজিটিভ, তাহলে কি হবে বলো তো? তাহলে এটাও যদি পজিটিভ হয় ওটাও পজিটিভ হয় তাহলে এই জায়গায় পজিটিভ হবে, সেটা যদি পজিটিভ হয় তাহলে এই জায়গাটা নেগেটিভ হবে, তাই কিনা বলো? সেক্ষেত্রে ডেল এইচ নেগেটিভ হবে কখন? যখন টি এর মান উচ্চ হবে। তাহলে এমন একটা প্রক্রিয়া যেখানে ডেল এইচ এর মানও পজিটিভ, ডেল এস এর মানও পজিটিভ, এই ঘটনাটা স্বতঃস্ফূর্ত হবে। উষ্ণতার প্রভাব কীরকম? তখন দেখছি উচ্চ উষ্ণতা এই প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। যেমন জল থেকে বাষ্প তৈরি হওয়া। জল থেকে যখন বাষ্প তৈরি হয় তখন তাপ নিয়ে, অর্থাৎ ডেল এইচ এর মানটা পজিটিভ কারণ এটা তাপগ্রাহী প্রক্রিয়া, আর জল থেকে বাষ্প তৈরি হওয়ার ফলে এন্ট্রপিও বেড়ে যায়। এই ঘটনাটাতে এখানে লজিক্যালি বলছে উচ্চ উষ্ণতায় ঘটবে স্বতঃস্ফূর্তভাবে। আমরা তাই জানি উষ্ণতার মান যত বেশি হয় তত জল বাষ্পে পরিণত হয়। ডেল এইচ এর মান নেগেটিভ নিলাম আর ডেল এস এর মান পজিটিভ নেওয়া হলো, তাহলে টি পজিটিভ, সেক্ষেত্রে কী হবে বলো তো? এটাও নেগেটিভ এবং এই রাশির মানটাও নেগেটিভ, ফলে ডেল জির মানটা কিন্তু নেগেটিভ হবেই। ফলে এইরকম শর্তে কোনো একটা প্রক্রিয়ায় যদি ডেল এইচ এর মানটা নেগেটিভ হয় এবং কোনো একটা প্রক্রিয়ায় যদি এন্ট্রপি বৃদ্ধি পায় তাহলে এই প্রক্রিয়াটা কিন্তু কি হবে? এই টি এর উপর নির্ভরশীল হবে না, যে কোনো উষ্ণতায় স্বতঃস্ফূর্ত হবে, নির্ভরশীল হবে না, বোঝা গেছে। টি এর উপর নির্ভরশীল হবে না, যে কোনো উষ্ণতা এই প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো স্বতঃস্ফূর্ত হয় যে প্রক্রিয়ায় ডেল এইচ এর মানটা নেগেটিভ, অর্থাৎ তাপদায়ী প্রক্রিয়া, এবং প্রক্রিয়াটা ঘটার ফলে এন্ট্রপি বেড়ে যায়। এই ধরনের প্রক্রিয়াগুলো যে কোনো উষ্ণতায় স্বতঃস্ফূর্ত হয়। সাম্যাবস্থার সাথে উষ্ণতার একটা সম্পর্ক, তো আমরা কি জানি? ডেল জি সমান ডেল এইচ মাইনাস টি ডেল এস। সাম্যাবস্থায় কী হবে বলো তো? সাম্যাবস্থায় ডেল জির পরিবর্তন শূন্য হয়। তাহলে ডেল জির পরিবর্তন যদি শূন্য হয় তাহলে এই জায়গা থেকে আমরা কি পাবো? আমরা পাবো টি ডেল এস ইকুয়াল টু ডেল এইচ, অর্থাৎ টি ইকুয়াল ডেল এইচ বাই ডেল এস। এই হলো সাম্যাবস্থার উষ্ণতা, বুঝা গেছে কিনা বলো? এবার প্রশ্ন হলো, এটা হলো সাম্যাবস্থার উষ্ণতা, মনে থাকবে এটা সাম্যাবস্থার উষ্ণতা। এই উষ্ণতায় প্রক্রিয়াটা সাম্যাবস্থায় থাকবে, ঠিক আছে। কিন্তু এবার যদি বলা হয় কোন উষ্ণতায় স্বতঃস্ফূর্ত হবে, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে যে স্বতঃস্ফূর্তর ক্ষেত্রে আমরা দুটো কন্ডিশন দেখব। কি দুটো কন্ডিশন? মনে রাখবে যে ডেল এইচ যদি পজিটিভ হয় এবং ডেল এসও যদি পজিটিভ হয়, দুটো যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে মনে রাখবে টি ডেল এইচ বাই ডেল এস শর্তে স্বতঃস্ফূর্ত হবে, বোঝা গেছে? স্বতঃস্ফূর্ত হবে। ঘটনাটা বোঝা গেছে তো? তাহলে এটা হলো সাম্যাবস্থার উষ্ণতা, মনে রাখবে এই উষ্ণতাটা হলো সাম্যাবস্থার উষ্ণতা। কত উষ্ণতা স্বতঃস্ফূর্ত হবে যদি বলে তাহলে সেটা কিন্তু ডেল এইচ এবং ডেল এস এর মানের উপর নির্ভর করবে। আমরা যদি একটু দেখে নেওয়ার চেষ্টা করি, দেখো সাম্যাবস্থায় ডেল জি 0 হয়, তাহলে ডেল জির মান যদি নেগেটিভ হতে গেলে, ডেল জির মান যদি নেগেটিভ হবে কখন? ডেল জির মান নেগেটিভ তখন কিন্তু কোন শর্ত হবে? যখন টি ডেল এস এর মানটা ডেল এইচ এর থেকে বেশি হবে,
দেখো এই মানটা যখন ডেল এইচ এর থেকে বড় হবে তখনই তো সে নেগেটিভ হবে। নেগেটিভ যদি হয় তাহলে টি কী হবে, ডেল এইচ বাই ডেল এস হবে। দেখো তাই কি না? একই রকমভাবে আমরা দেখাতে পারি যদি ডেল এইচ এর মানটা নেগেটিভ হয় এবং ডেল এস এর মানটা যদি নেগেটিভ হয় তাহলে টি ডেল এইচ বাই ডেল এস এই শর্তে স্বতঃস্ফূর্ত হবে। ফলে অঙ্ক করার সময় কিন্তু এই জিনিসগুলো লাগবে, স্বতঃস্ফূর্ত হবে। এই হলো সাম্যাবস্থার উষ্ণতা এবং স্বতঃস্ফূর্ততার শর্ত। তাহলে একটা নির্দিষ্ট উষ্ণতা যেটা সাম্যাবস্থার উষ্ণতা নির্দেশ করবে, দুটোই যদি পজিটিভ হয় ডেল এইচ এবং ডেল এস, তাহলে সেই সাম্যাবস্থার উষ্ণতার চেয়ে বেশি উষ্ণতায় সেটা স্বতঃস্ফূর্ত হয়। আর দুটোই যদি নেগেটিভ হয় তাহলে সাম্যাবস্থার উষ্ণতার চেয়ে কম উষ্ণতা ওই প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হয়। সাম্য ধ্রুবকের মান নির্ণয়। সাম্য ধ্রুবকের মান নির্ণয় করার জন্য আমরা মনে রাখবো একটা সম্পর্ক থেকে আমরা মান নির্ণয় করতে পারি এবং আমরা গণনার সাহায্যে দেখাতে পারি। গণনার সাহায্যে দেখানো যায় ডেল জি ইকুয়াল ডেল জি জিরো প্লাস আর টি এল এন কিউ। এটা আমরা গণনার সাহায্যে দেখাতে পারি, যেখানে ডেল জি জিরো প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন, প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন। বাকি রাশিগুলো আমাদের তো জানা আছে। আর কিউ হলো বিক্রিয়া কোশেন্ট। বিক্রিয়া কোশেন্ট আমরা জানি সাম্যাবস্থায় এই কিউ ইকুয়াল টু কে, মতে সাম্যাবস্থায় কী হয় বলো তো? সাম্যাবস্থায় ডেল জি ইকুয়াল টু জিরো হয় আর কিউ ইকুয়াল টু কে হয়, যেখানে কে হলো সাম্য ধ্রুবক। কে হলো সাম্য ধ্রুবক। ঠিক আছে, তাহলে কে যদি সাম্য ধ্রুবক হয় আর সাম্য অবস্থায় ডেল জি যদি জিরো হয়, তাহলে এই জায়গা থেকে আমরা কি বলতে পারবো? উপরের 1 নম্বর সমীকরণটা থেকে আমরা কি বলতে পারবো? তাহলে জিরো ইকুয়াল ডেল জি জিরো প্লাস আর টি এল এন কে, এটা আমরা সাম্য অবস্থায় বলতে পারবো। সাম্য অবস্থায় তাহলে এই জায়গা থেকে আমরা কি বলতে পারবো? ডেল জি জিরো ইকুয়াল মাইনাস আর টি এল এন কে, ওর আমরা কি বলতে পারবো? ডেল জি জিরো ইকুয়াল মাইনাস 2.303 আর টি লগ কে। এই সমীকরণ থেকে আমরা খুব সহজে সাম্য ধ্রুবকের মান নির্ণয় করতে পারি। তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র। কি বলো তো তৃতীয় সূত্রটা? তৃতীয় সূত্রের স্টেটমেন্ট কি? খুব সহজ এবং খুব ছোট্ট। বলছে 0 কেলভিন উষ্ণতায় বিশুদ্ধ নিখুঁত কেলাসের এন্ট্রপি শূন্য। এটাকে বলা হয় তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র। ঠিক আছে, 0 কেলভিন উষ্ণতায় বিশুদ্ধ নিখুঁত কেলাসের এন্ট্রপি শূন্য হয়। আমরা তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র, এই তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রের মনে রাখবে বৈশিষ্ট্য বা কি হয়? 0 কেলভিনে সিস্টেম গঠনকারী কণা গতিহীন হয়ে পড়ে, গতিহীন, কোনো গতিশীল অবস্থায় থাকে না। 1 নাম্বার। 2 নাম্বার বিশৃঙ্খলতা শূন্য হয়, বিশৃঙ্খলতা শূন্য হয়। 3 নাম্বার চলমান ক্ষমতা থাকে না, আর এ কারণে কি হয়? এন্ট্রপি শূন্য হয়। বোঝা গেছে? এই জন্য কিন্তু এন্ট্রপি শূন্য হয়। ঠিক আছে, তাহলে 0 কেলভিনে কণা গতিহীন হয়, বিশৃঙ্খলতা শূন্য হয় এবং চলমান ক্ষমতা থাকে না। ঠিক আছে, সেই সঙ্গে এন্ট্রপি শূন্য হয়। এই হলো তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রের বৈশিষ্ট্য।
এবার মনে রাখবে তাপগতিবিদ্যার এই তৃতীয় সূত্র থেকে আমরা কি করতে পারি, এর যদি আমরা প্রয়োগ দেখি, তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রের প্রয়োগ, তাহলে আমরা পদার্থের এন্ট্রপির পরম মান গণনা করতে পারি। পরম মান গণনা করা যায় তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রের সাহায্যে। এন্ট্রপির পরম মান আমরা গণনা করতে পারি। আমরা ধরে নিলাম কি, ধরি 0 কেলভিনে এন্ট্রপি কত, 0 কেলভিনে এন্ট্রপি ধরে নিলাম S0, আর উষ্ণতা বাড়িয়ে টি করা হলো এবং টি কেলভিনে এন্ট্রপি আমরা ধরে নিলাম ST। বুঝে গেছে কথাটা? তাহলে এন্ট্রপির পরিবর্তন কত হবে বলো তো? এন্ট্রপির পরিবর্তন del S equal to ST minus S0 সমান কি হবে? ST। তাই কিনা বলো? কারণ 0 কেলভিনে যে কোনো এন্ট্রপি 0 হয় বলে দিয়েছে। 0 কেলভিন উষ্ণতায় কোনো পদার্থের এন্ট্রপি 0 হয়। তাহলে এন্ট্রপি যদি 0 হয় তাহলে এন্ট্রপির পরিবর্তনটা হবে তার টি উষ্ণতায় এন্ট্রপি সমান। এভাবে আমরা কি করতে পারি, তাহলে del S equal to হলো ST। এভাবে আমরা এন্ট্রপির পরম মান কিন্তু গণনা করতে পারি। এই হলো তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রের প্রয়োগ। আর তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র হলো 0 কেলভিন উষ্ণতা বিশুদ্ধ নিখুঁত কেলাসের এন্ট্রপি 0 হয়। এরই সাথে আমাদের যে রাসায়নিক তাপগতিবিদ্যার আলোচনা এখানে শেষ হলো। বেশ কয়েকটা পর্বে আলোচনা তাপগতিবিদ্যার একদম প্রথম সূত্র সিস্টেম থেকে আলোচনা শুরু হয়েছিল, দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র, এবং এখানে এসে আমরা তৃতীয় সূত্র পেলাম। সেই সঙ্গে মুক্ত শক্তির পরিবর্তনের সাথে কোনো একটা প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততার সম্পর্ক, ফলে কোন শর্তে একটা প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, অর্থাৎ শক্তির রূপান্তর হবে, কতটা পরিমাণে হবে, কোন অভিমুখে হবে, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমরা পেয়ে গেলাম। আমার মনে হয় ক্লাসটা ভালো লেগেছে এবং তাপগতিবিদ্যার সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে, এই প্রত্যাশা রেখে আজকে ক্লাস এখানে শেষ করছি।